5 কোটি বাচ্চার জন্ম দিয়েছে। এখন থেকে সরা যাচ্ছে না। কি আশ্চর্যজনক বিষয় দেখেন, আমি এভাবে দেখি না। স্কিম 133টা অর্ডিন্যান্স রিপোর্ট পাবলিশ হয়েছে গতকালকে রাতে। 133টা অর্ডিন্যান্স। সংস্কারের 2 ভাগ দেখেন, একটা হলো সাংবিধানিক সংস্কার, এখানে আছে 47টা, আর একটা আছে সংবিধানের বাইরে অধ্যাদেশ, আদেশ, রেগুলেশন করে করা যাবে, এরকম আছে 37টা। সব মিলে হলো 84টা। এই 47টার ভিতরে একমত হয়েছে 30টা, বাকি থাকে 17টা। আর এখানে 37টার ভিতরে কাজ করতে গিয়ে সরকার জারি করছে 133টা। এই অর্ডিন্যান্সের ভিতরে মেজর অর্ডিন্যান্সকে এখানে দেখেন বাদ করে দেওয়ার প্রস্তাব করছে। 1 নম্বর বাদ করে দেওয়ার প্রস্তাব করছে কি জানেন? গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিল। বাংলাদেশের মানবাধিকার কমিশন গঠন অধ্যাদেশ বাতিল। দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ সংশোধন অধ্যাদেশ বাতিল। সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পৃথক সচিবালয় গঠন করার অধ্যাদেশ বাতিল। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করার কমিশন অধ্যাদেশ বাতিল। ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ বাতিল। আছে কি? কোনটা আছে? এটা অ্যাড আছে না টেলিভিশনে, দেখবেন ককরোচ দিয়ে না কি দিনে নকআউট দেখছেন? এটা তেলাপোকা মারে, যে তেলাপোকা। আপনি আমাদের এখানে যে এরোসল আছে, যেখানে বেশি তেলাপোকা আছে এরোসল মারবেন, একটা এরোসল এক মারার পরে দেখবেন একটা তেলাপোকা আর একটা তেলাপোকার গলায় ধরে কান্দে। দুইটাই মৃত্যুপথ যাত্রী। একটা জিজ্ঞাসা করে আপনি কবে মরবেন, সে বলে আমি এখনই মরবো, আর একটা বলে আমার নিয়ে যায়। এইটা দেখে, এই প্রস্তাবগুলো দেখে আমার কাছে মনে হয়েছে জগতের মানুষ আমাদের দিকে তাকায় মনে করতেছে সরকারি দল বিরোধী দল সবই তো মরবে দেখি। এটা তো মরার বুদ্ধি। আচ্ছা বলেন, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল করার কি কারণ থাকতে পারে? একমাত্র ডিজিএফআই শাটারিং ছাড়া আমি তো আর কিছু দেখি না। ডিজিএফআই আপত্তি ছাড়া, এসবিএনএস এর আপত্তি ছাড়া এই আইনাগর তৈরি করার মূল কারিগর ডিজিএফআই। এই ডিজিএফআই এর আপত্তি ছাড়া শহীদুল আলম ভাইকে নিয়ে দইরা মাইরা পিটাইয়া কেন এই কথা বললো, কেন ওই কথা বললো না, কেন পক্ষে বিপক্ষে এই কথা বললো, অমুকের মতামত দিল, এই জন্য শহীদুল আলম ভাই কই ছিল আমরা সবাই জানি। তো তাদের আপত্তি ছাড়া গুম এবং খুন পাশ করার আপত্তি কি ভদ্রলোকের থাকতে পারে? তো গুম চাই আমরা? আমার তো মনে হয় না আপনারা কেউ গুমের পক্ষে। তো এটা কেন বাদ দিতে হবে? মানবাধিকার কমিশন অধ্যাদেশ কেন বাদ দিতে হবে? মানবাধিকার কমিশনের যিনি চেয়ারম্যান বলা হয়েছে, তাকে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, এটা হবে একটা সার্চ কমিটির মাধ্যমে। প্রাইম মিনিস্টার চাইলেই নিয়োগ দিতে পারবে না, চাইলে বাদও দিতে পারবে। বাদ দিতে গেলে একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সিস্টেম করে বাদ দিতে হবে। আবার মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে পাওয়ার দেওয়া হচ্ছে, তারা সো মোটো তদন্ত করতে পারবে। ইভেন কোন আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা যদি জড়িত থাকে তাকে অ্যারেস্ট করতে পারবে। এই অধ্যাদেশটা বাদ করার কি কারণ থাকতে পারে? তার মানে কি তদন্ত কেউ করবে না? পাশে দেখবেন কমেন্টে লিখছে বাদ দেওয়ার পিছনে মূল কারণ হলো, এটা পড়লে আপনারা সবাই গলাগলি করে হাসবেন, যেহেতু সরকারের সংবেদনশীল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারে, এই জন্য মানবাধিকার কমিশন আর গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল। তো গুম তো করবে কে? গুম তো আইন শৃঙ্খলা বাহিনী লোকেরাই করে নাকি? গুম যদি আইন শৃঙ্খলার বাহিনী লোকেরা করে, তার তদন্ত হইতে হবে না? আরেকটা ইন্টারেস্টিং, মানবাধিকার অধ্যাদেশের পিছনে কমেন্টে লিখছে যেহেতু এটা সরকারের কোন মন্ত্রণালয়ের অধীন নয়। আচ্ছা, মানবাধিকার কমিশন কি সরকারের মন্ত্রণালয়ের অধীন থাকার কথা? আশ্চর্য ব্যাপার, তো স্বাধীন, তো তদন্ত করবে স্বাধীনভাবে, নয় এজন্য বাতিল। দেখেন, সুপ্রিম জুডিশিয়াল পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের পাশে কমেন্ট লিখছে কি? পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের পাশে কমেন্ট লিখছে যে সরকার ইচ্ছা পোষণ করলে এটা কার্যকর হবে। আচ্ছা, সরকার ইচ্ছা পোষণ করলে নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেটকে বদলি করা যাবে, সরকার ইচ্ছা পোষণ করলে পদোন্নতি দেওয়া যাবে, সরকার ইচ্ছা পোষণ করলে শৃঙ্খলা বিধি অ্যাপ্লাই করা যাবে, সরকার ইচ্ছা পোষণ করলে, সরকার ইচ্ছা পোষণ না করলে কি করবে? ইচ্ছা পোষণ না করলে রাত 2টার সময় আদালত বসে শহীদুল আলম ভাইকে অযথা রিমান্ডে নিয়ে পিটাইবে।
ইচ্ছা প্রকাশ করছে না, রাজা ইচ্ছা প্রকাশ করছে না, তো হয়ে গেল, অসুবিধা কি? এর মানে কনক্লুশনটা আমি কেন বলতে চাচ্ছি, এর মানে হলো শুধু জুলাই সনদ না, এই সরকারের কর্মকাণ্ডের ভিতরে এন্টায়ারলি সংস্কার কর্মকাণ্ডের বিরোধিতা করে একটা শক্ত অবস্থান তারা নিয়েছে। যখন ঐকমত্য কমিশন আলোচনা হয়েছিল তখন আর্গুমেন্ট ছিল যে আমরা কেন এটা করব, এক একজন এক একটা বলছে। সর্বসম্মতিক্রমে ব্যাখ্যা ছিল যে এটা এই জন্য করতে হবে কারণ ক্ষমতাটা এত সেন্ট্রালাইজ, এক ব্যক্তির হাতে এত ক্ষমতা, এইটা যদি বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে ডিস্ট্রিবিউট করে দেওয়া না হয় তাহলে কোনোদিনই কোন সরকারের পক্ষেই এত ক্ষমতার মালিক হয়ে স্বাধীনভাবে আইনসম্মতভাবে কাজ না করে ডিক্টেটোরিয়াল মেন্টালিটি ডেভেলপ করতে বাধ্য হবে। তখন বলা হলো তাহলে কি করা দরকার, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভারসাম্য। তো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য করা হয়েছে, এখানে ভারসাম্য করা হয়েছে যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, যেমন ধরেন সাংবিধানিক প্রতিষ্ঠান কি, সুপ্রিম কোর্ট, চিফ কন্ট্রোলার অডিটর জেনারেল, সিইসি নির্বাচন কমিশন, ওদিকে আছে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন। এগুলোর মধ্যে এমন একটা ক্ষমতা ডিস্ট্রিবিউশন থাকতে হবে যেন একটা আরেকটাকে নিয়ন্ত্রণ করতে না পারে। এই বিভক্তির অংশ হিসেবে যেগুলো অর্ডিন্যান্স দিয়ে করা দরকার ছিল এগুলো 133 অর্ডিন্যান্স, আর যেগুলো অর্ডিন্যান্স দিয়ে করা সম্ভব হয় নাই এটা হলো সংবিধান সংস্কার। সেই সংস্কারের জন্য একটা আদেশ দরকার ছিল, এই আদেশের নাম হলো জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ। এখন ওনারা বলছেন এটা অসাংবিধানিক, তাহলে কোনটা সাংবিধানিক? বিরাট প্রশ্ন। আমি কনক্লুশন ড্র করছি, এটা আমাদের জাতীয় জীবনের এই চরিত্রকে কিভাবে বিশ্লেষণ করা যাবে তা হয়তো ইতিহাসেই বিবেচনা করবে। কিন্তু আমার কাছে মনে হয় এই যে চোর পুলিশ খেলতে খেলতে যে 56 বছর পার করলাম, ঘুরে ফিরে